আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম খুব ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় এবং মজাদারও বটে যে জাতীয় পার্টি গর্তে নেই, খুব ভালো অবস্থায় আছে এবং তারা গণতন্ত্র চর্চার জন্য রাজনীতি করে যাচ্ছে এবং আমরা জানি রিয়েলিটি সেম। আমার সুমন ভাই গণ অধিকার পরিষদ, ওনারাও বলছেন বিপি নূর সাহেব যখন বিপি হয়েছেন এরপরে কী করেছেন এটা ওনারা এক্সপ্লেন করছেন, জনগণও জানে। বাট এটাও ঠিক যে আজকের বাংলাদেশের জন্য ওনাদের কী অবস্থান, বিএনপির কী অবস্থান, আর জাতীয় পার্টি কীভাবে বেনিফিশিয়ারি হয়েছে বিগত সরকারের দ্বারা, এভরিবডি নোজ। আমি আপনার কাছে আসছি, তার আগে একজন কলারের সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আপনাকে আমি হারিয়ে ফেলছি, আমি যাব পরবর্তী কলে। তার আগে আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা লাইনে বসে আছেন আমার কাছে আসার আগে টিভি সাউন্ড কমান। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলা, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আমি আসছি, একটু পরে যাচ্ছি আপনার কাছে, আপনি যে সময়টুকু চেয়েছেন। না, আমার একটি আপত্তিকর কথা উনি বলছেন যে আমি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করতেছি। দেখুন, গণ অধিকার পরিষদ, আপনি কি গণ অধিকার পরিষদ? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনার কিন্তু ভাই জানেন। দেখুন, আমার যদি ভুল না হয় আমি 38 বছর থেকেই বিএনপির রাজনীতি করি। তা এখন আপনি আওয়ামী লীগের পক্ষে, এখন সত্য কথা যেটা আমি সত্যটা বলেছি। আপনি মনে করেন যে প্রসঙ্গে আপনি বলছেন রাজনীতি বন্ধ কি স্থায়ী সমাধান কিনা, আপনি সাময়িক যদি বন্ধ করেন সেটা করতেই পারেন, কিন্তু আপনি এটা বন্ধ করাটা কোনো স্থায়ী সলিউশন নিয়ে আসবে কিনা সমাজে, আপনাকে সেটা চিন্তা করতে হবে। আমি সেটাই বলতে চাচ্ছি। আপনি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। এবং আমি এখানে আরেকটা জিনিস বোধহয় আপনি ভুলে গেছেন যে বিএনপির, আমি আমার দলীয় স্ট্যান্ড যেটা আমি সেটা বলেছি। আমার বিএনপির দলীয় স্ট্যান্ডটা হচ্ছে বিএনপি বিশ্বাস করে মাল্টি পার্টি ডেমোক্রেসিতে, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। কাজেই কারো রাজনীতি বন্ধ করার, যখন জামাতের রাজনীতি কিন্তু নিষিদ্ধ হয়েছিল তখনও কিন্তু বিএনপি বলেছে যে আমরা নিষিদ্ধের পক্ষে নই, আমরা রাজনীতি চালুর পক্ষে। এখনও বিএনপি একই কথাই বলছে যে আমরা রাজনীতি বন্ধের পক্ষে নই, আমরা রাজনীতি চালুর পক্ষে। কথা যেটা সেটা হচ্ছে যে বিচারের আওতায় আনতে হবে, অপরাধীকে বিচারের আওতায় আনুন, প্রত্যেককে আনুন, সে ছাত্রলীগ। আমি একমত নাকি জানেন যে ওই যে গাপ্পার ভাই যে কথাটা বলছেন আমি ওনার সাথে একমত যে বিশ্বজিৎকে মারছে কারা, ওবায়দুল কাদেরকে অর্ডার করছে, বলে নাই সাদ্দাম তুমি যাও, বলে নাই ইরান তুমি যাও, বলে নাই ইউসুফ তুমি যাও, বলছে আমার ছাত্রলীগ, শব্দটা বলছে ছাত্রলীগ। আমি বুঝতে পারছি। আমি এটা যদি বলেন তাহলে আরো অনেক রিগোরাস এক্সপ্লেনেশন আছে। আচ্ছা, ওনারটা ডিসকাশন বলে ফেলছেন। এখন মনে করেন তাহলে তারা কয়েকজন সমন্বয়ক যে একটা আপনার রিট দিয়েছিল 14টা রাজনৈতিক দলকে বন্ধ করে দিতে হবে, আপনি কি মনে করেন এটা সম্ভব? এবং এটা কি কোনো স্থায়ী সমাধান হবে? অস্থায়ী সমাধান আপনার এই জন্যই রাজনৈতিক ম্যাচুরিটির প্রয়োজন আছে। আপনি মনে করেন আপনি কয়েকজন 200, 400, 500 মানুষকে নিয়ে একটা দল করে দিলেন, একটা অফিস খুলে ফেললেন আর মিছিল করে ফেললেন, আর এসে বললেন কালকে আপনি যারা আজকে 75 বছর থেকে রাজনীতি করতেছে বা বিএনপির মতো একটা বড় সংগঠন আজকে 47 বছর 48 বছর হয়ে গেছে, বিএনপির রাজনীতিও বন্ধ করে দেন, এটা তো রাজনৈতিক ম্যাচুরিটি হলো না। তার ম্যাচুরিটি কি? ম্যাচুরিটি আপনি অপরাধীর বিচার করবেন, দলের না। দল শোনেন, আপনি এখন এই যে আওয়ামী লীগে কি একটা ভালো মানুষ নেই? আপনি মনে করেন বলেন, তা আপনি বিএনপির কথাও ধরেন, বিএনপির এত বড় একটা রাজনৈতিক দল দুই একজন অপরাধ করে তাদের খাওয়া যায় না। শুনেন, ওগুলা আপনাদের সমস্যা কি জানেন? আপনি যে লেভেল, শুনেন আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে মানে লেভেল নিয়ে কথা বলছেন সেটা হচ্ছে ওই যে সেলফি তুললে আমেরিকার সাথে পররাষ্ট্রনীতি ঠিক হয়ে গেছে, বিপিনুর পায়ে ধরে সালাম করে ফেলছে শেখ হাসিনার, তাই সে মা পুত্রের সম্পর্ক হয়ে গেছে। আমি এই সকল মানতে রাজি নই। এগুলা এত হালকাভাবে চিন্তা করার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। আমি শেষ করি। আমি সুস্পষ্টভাবে বলছি, ছাত্রলীগ যুবলীগের যতটা ক্রিমিনাল আছে, যত কালপ্রিট আছে, প্রত্যেককে বিচারের আওতায় আনুন, ইনক্লুডিং শেখ হাসিনা ওয়াজেদ। তার 15 বছরের আউটরাইজাসিটি, হিপোক্রেসি, ক্রুয়ালিটি, বারবারিজম, যতটা অন্যায় আছে সবগুলোকে আপনি বিচারের আওতায় আনুন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, তাকে প্রয়োজনে যদি সম্ভব হয় তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ নিয়ে আসুন, এনে তার বিচার করুন। আমি বিচারের পক্ষে। রুল অফ ল, দিনের শেষে আমি যেটা বুঝাতে যাচ্ছি, রুল অফ ল, আইনের শাসন নিশ্চিত করতে হবে। আপনি বন্ধ করেই দিলেন মনে করেন নির্বাহী আদেশে, এখন কিছুদিন পর কী হবে? জামাতকে তো বন্ধ করেছিল,
জামাতকেও বন্ধ করে দেবেন, তো আওয়ামী লীগ আসলে আবার জামাতকে করবে। এখন মনে করেন আপনি আওয়ামী লীগ করতেছেন, আওয়ামী লীগ আসলে আবার জামাতকে করবে। এগুলা কোনো সলিউশন নয়। সলিউশনটা হচ্ছে রুল অফ ল। আমি আবারও বলি শব্দগুলা, রুল অফ ল। আপনাকে ধন্যবাদ। আইনের শাসন। আপনাকে সম্পাদক আপনাকে ধন্যবাদ। জি, আমি ফারুক ভাই আমি একটু গাপ্পার ভাই আপনি আপনার কথাটা বলবেন, সাথে একটা অ্যান্সার দিবেন যে দুজন নিউ অ্যাডভাইজার শপথ নিয়েছেন গতকালকে এবং তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচুর পরিমাণে কমেন্টস হচ্ছে, স্পেশালি ফারুকী সাহেব এবং বশির সাহেব আকিজ গ্রুপের এই বিষয়ে মন্তব্য। এই বিষয়ে আমার আগে আপনার কথাটা আপনি বলবেন, যে কথাটা বলবেন। আমি বলতে চাচ্ছি যে ভাইয়ের একটা কথার মধ্যে এবং বিএনপি যে আর্গুমেন্টগুলো, যদি এটা অফিসিয়াল বিএনপির বক্তব্য হয়ে থাকে, তাহলে এখানে আমার ফান্ডামেন্টাল আমার ইনকনসিস্টেন্সি আছে। সেটা হলো যে ওনারা মনে করছেন পার্টি বন্ধ হয়ে গেলে বোধহয় আওয়ামী লীগের সব সমর্থক, ছাত্রলীগের সব সমর্থকের রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। সেরকম তো না। তাদের এই প্ল্যাটফর্মটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিল। এই প্ল্যাটফর্মটা তারা ইউজ করতে পারছে না। তো এরকম বাকি যদি অন্য কোনো প্ল্যাটফর্ম তারা গঠন করে, অথবা এই প্ল্যাটফর্মে যদি জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে একটা রেটিফিকেশন আর ক্লিন হয়ে আসে, তারা এই প্ল্যাটফর্মে ইউজ করবে, নাহলে নতুন প্ল্যাটফর্ম করবে। তার মানে এনে যে তাদের কোনো রাজনৈতিক অধিকার বা তো কোনো মানবিক অধিকারকে হরণ করা হচ্ছে, সেটাকে বিচার বলা, পার্টির বিচারকে সেটা বোঝাচ্ছে না। পার্টি কতভাবে তারা ক্রিমিনাল ক্রাইম করেছে সেটা ওই 20% সমর্থক সবাই করে না, সবাই এটা জানে, এবং তাদেরকেও নিষিদ্ধ করা হচ্ছে না। শুধুমাত্র যারা পদবীধারী তাদেরকেই তো সংগঠন বলে, সমুদ্রকে নিয়ে তো সংগঠন বলে না। সুতরাং এই সংগঠন যারা অ্যাক্টিভলি এই ক্রাইম এবং গণহত্যার সাথে জড়িত ছিল এবং ফ্যাসিবাদ কায়েম করার সাথে জড়িত ছিল, ভারতীয় আধিপত্যবাদ কায়েম করার সাথে জড়িত ছিল, তাদেরকে একটা জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে একটা ক্ষমা চেয়ে আসার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি আমরা জানাচ্ছি। 1, 2, যে একটা জিনিস এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলছেন যে ছাত্রদেরকে একটা ভেলিফাই করো, ভিলেন বানানোর একটা চেষ্টা কর্ণের পক্ষে হচ্ছে, এটা খুবই একদিক থেকে দুঃখজনক। সেই জন্য যে রাজনৈতিক দলগুলোর অনেক ভূমিকা আছে দেশ গঠনের জন্য, কিন্তু রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের 20 কোটি 18 কোটি মানুষ না, রাজনীতি করে না সেরকম মানুষই বেশি। এবং এই যে রাজনৈতিক দলগুলোর তরুণরা জীবন দিয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো 5ই আগস্ট আন্দোলনে তাদের নেতৃত্বে হয়নি, ছাত্রগুলাই নেতৃত্ব দিয়েছে এবং তাদের নেতৃত্বে তরুণরা জীবন দিয়েছে। এবং জীবন দেওয়ার একটা অন্যতম উদ্দেশ্য ছিল এই যে 53 বছর ধরে রাজনৈতিক দলগুলো শাসন করে মানুষকে যে নাগরিক হিসাবে অধিকার দেওয়ার কথা ছিল, সেই অধিকারগুলো তারা দেয় নেই। যারা ক্ষমতা আসছে তারা একটা হায়ার শ্রেণী, বাকিরা সবাই হলো দ্বিতীয় শ্রেণীর নাগরিক করেছে। এখান থেকে এসে একটা সবারই বৈষম্য মুক্ত, সবারই অধিকার, যাতে নাগরিক হিসাবে অধিকার প্রতিষ্ঠা করতে পারে, সবাই ন্যায় বিচার পায়, একটা প্রতিষ্ঠানে গেলে যাতে তাদের সবাই সমান, কোনো তদবির এবং কোনো দুর্নীতি ঘুষ ছাড়া তার রাইটটা বাস্তবায়ন করতে পারে, সেই জন্য এরকম একটা বৈষম্য মুক্ত একটা সমাজ করার প্রত্যয় নিয়ে আমরা এতগুলো তরুণ জীবন দিয়েছে। সুতরাং রাজনৈতিক দলগুলো যখন দেখা দৃশ্যত এই পরিবর্তনের এবং এই বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য যে কাঠামোগুলো পরিবর্তন করা দরকার, যেমন ধরুন জুডিশিয়ারি পরিবর্তন করতে হবে, পুলিশ বিভাগকে পরিবর্তন করতে হবে, আবার নির্বাচন কমিশনকে পরিবর্তন করতে হবে, সেই পরিবর্তনগুলোর থেকে তাদের কমিটমেন্টটা যখন হালকা হয়ে যায়, তারা মনে করে যে খালিমাত্র ভোট দিয়ে ক্ষমতায় গেলেই মানুষের সমর্থন, এত মানুষ যে জীবন দিয়ে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে সমর্থন দিয়েছে, সেই সমর্থন কোনো কিছুই না, আমাকে খালি এক পার্টিকে সমর্থন করতে হবে, সবাই মিলে যে একটা সমর্থন করেছে পরিবর্তনের জন্য, সেই সমর্থনের কোনো মূল্য নাই। তাহলে এই হতাশার থেকে এই কথাগুলো আসে। এবং যে ছাত্রগুলা যে দাবিগুলো জানাচ্ছে তাদের পার্সোনাল দাবি কিন্তু না, ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম হিসাবে জাতীয় পরিবর্তনের জন্য, এবং এখান থেকে জাতীয় সবকালেই ইনক্লুডিং দ্য পলিটিক্যাল পার্টিজ আমি মনে করি যে উপকৃত হবে। সুতরাং তাদের এই দাবিগুলোর প্রতি সংবেদনশীলতা জানা উচিত, এবং এটা আগস্ট বিপ্লবের যে স্পিরিট আছে সেটার সাথে সামঞ্জস্যশীল। বরঞ্চ
বেশিরভাগ রাজনৈতিক দল এখান থেকে বিচ্যুত হয়ে নিজেরাই ক্ষমতায় গিয়ে মনে করছে যে আমরা গিয়ে পরিবর্তন করব, কিন্তু ওনারা গিয়ে পরিবর্তন করবেন এনারা নিজেরা এই কমিটমেন্টটা কিন্তু এখনও শো করতে পারেন নাই। বলছেন যে মৌলিক সংস্কারগুলো করেই আমরা আপনারা নির্বাচন দিয়ে দেন, কিন্তু মৌলিক সংস্কারগুলো কি কি এবং কোথায় কোথায় ওনারা পরিবর্তন এখন চান এবং কোথায় কোথায় ওনারা পরিবর্তন পরবর্তীতে নিজেরা করবেন সেটা কিন্তু একটা সব আইডেন্টিফাই করছেন না, ওনাদের কমিটমেন্টটা শো করছেন না। সুতরাং এই মানুষের আস্থার অভাব রাজনীতির দলগুলোর উপরে দিনে দিনে বাড়ছে এবং তারা মনে করছে যে পুরনো যে দলগুলো, যে সমস্ত দল শাসন করেছে, তারা একই মুদ্রার একজন আরেকজনের রিফ্লেকশন। এখন দেখালো যে অনেক অভিযোগ আসছে, তারা নিজেরাই একটা মানে পার্টনার্স ইন ক্রাইম হিসাবে আনফরচুনেটলি হ্যাঁ বড় দলগুলা বিভিন্ন জায়গায় এটা ভূমিকা পালন করছে। সুতরাং তাদের একজন আরেকজন থেকে এই করাপ্ট সিস্টেম থেকে তারা সুবিধা নিয়ে নিজেরা উপকৃত হন এবং এটা সাম্রাজ্য কায়েম করেন, নিজেদের মাফিয়া সাম্রাজ্য। ছোট্ট একটা প্রশ্ন করে ধন্যবাদ গাফার ভাই। সম্পূর্ণ এখান থেকে সরে এসে একটা জাতীয় ঐক্য পুনর্গঠনের, রাষ্ট্র পুনর্গঠনের জন্য হওয়া উচিত। জি, আমি ওই যে দুজন অ্যাডভাইজার নিয়ে বলছিলাম, এক কথা আপনি বলবেন, অলরেডি ওনাদের কথা বলবেন। আমি মনে করি যে স্পেশালি জনাব ফারুকী, হ্যাঁ, ওনার ব্যাপারে যে অবজারভেশনগুলো আছে সেটা সে আওয়ামী তোষণ করেছে এবং 2013 সালের যে শাহবাগী আন্দোলন, যেটার মাধ্যমে ফার্স্ট ফেসিবাদের এই যে উদ্বোধনের প্রাথমিক ধারণাটা হয়েছে, সেখানে তার সাথে সে অংশীদার ছিল এবং এর মাধ্যমেই আইন রেট্রোস্পেক্টিভলি পরিবর্তন করে মানুষের পেশি দেখায় একটা পরিবর্তনকে নিজের ইচ্ছা মতো এই রাষ্ট্র এবং বিচার বিভাগকে পরিচালনা করার যে ট্রেন্ড শুরু হয়েছিল সেটার অংশীদার সে। এবং যে শেখ মুজিবকে যে একটা ফেসিবাদের আইকন হয়ে গেছে, সেটা সে মুজিব তোষণ নীতি এবং এই যে ডিক্টেটরশিপ তার প্রতি তার লয়্যালটি সেটা অত্যন্ত দুঃখজনক। এবং এটা এই যে আমি মনে করি যে যারা ওনাকে নিয়োগ করেছেন কারা সরকার, এখন অন্তর্বর্তী সরকার নিয়োগ করেছে, এখানের মধ্যে যে একটা কথা বলে রাখা দরকার, এটা অন্তর্বর্তী সরকারের প্রতি এক্সপেকটেশন যে ওনারা উপদেষ্টা নিয়োগ করছেন অথবা বিচারক নিয়োগ করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করছেন, এই নিয়োগের প্রক্রিয়াটা স্বচ্ছ উচিত। কোন ভিত্তিতে ওনারা এই সিলেকশনটা করছেন, কোন যোগ্যতার ভিত্তিতে, সেটা একটা উন্মুক্ত হওয়া উচিত, জানানো উচিত জাতির কাছে। এবং এটা এতগুলো লোক প্রাণ দিল, এই স্পিরিটের এগেইনস্টে যেন কোনো অ্যাপয়েন্টমেন্ট না হয় সেটা নিশ্চিত করা। ধন্যবাদ গাফার ভাই। আমি যাচ্ছি আজম আলী ভাই। আজম ভাই, এই যে দুজন অ্যাডভাইজার নিয়ে কথা হচ্ছে, আপনার ফারুকী সাহেব যেটা গাফার ভাই এক্সপ্লেন করছেন এবং বশির সাহেব বলছেন কেউ কেউ মামলার আসামি এবং প্লাস বিগত সরকারের সুবিধাভোগী, এই বিষয়ে মন্তব্য। ধন্যবাদ আপনাকে। কারণ বাংলাদেশে কোনো না কোনো ব্যক্তি কোনো দল এবং মতের আদর্শের বিশ্বাসী থাকতে পারে, এটা অবিশ্বাস রাখে যে একদম নিরপেক্ষ মানুষ পাবেন না, কোনো দলের সমর্থন থাকতে পারে। ওইটা তো যারা আমি কি উনি যে কথাগুলো বলছে ওগুলো শুনছেন না, উনি তো যা বলেছে উনি তো ওনার একতরফা বক্তব্য দিয়ে যাচ্ছে। কারণ মন গড়া অনেক বক্তব্য দেওয়া যায়, রাষ্ট্র যারা পরিচালনা করে তারা বুঝে। আমি উনার লাস্টের কথা একটা মন গড়া পাই নাই না, উনি মন গড়া তো উনার যে বক্তব্যগুলো না, আজকেও যেগুলো আন্দোলন হয়েছে জানেন কিনা? আন্দোলন হয়েছে, কি আন্দোলন হয়েছে? শাহবাগে আন্দোলন হয়েছে, ওই যে উপদেষ্টার বিরুদ্ধে, ওইটাই তো বলতেছেন। কোন আন্দোলন? গণজাগরণের আগে, 5ই আগস্টের আগে, ওর বহুত আগে। হ্যাঁ, এই গণজাগরণ মঞ্চের সপক্ষে ছিলেন ফারুকী সাহেব। এক, শাপলা চত্বরকে ক্লিয়ার করা হয়েছে, এই কমেন্টসটা উনি করেছেন, ক্লিন করা হয়েছে। আমি ওনার বিরুদ্ধে না, আমি বলছি যেই ছাত্রদের উপর গাফফার সাহেব এবং সুমন সাহেব যে কথা বোঝানোর চেষ্টা করতেছে, 1600 ছাত্রের বা বাংলাদেশির ব্লাডের উপরে দাঁড়িয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, বিএনপি কথা বলছেন, এবি পার্টি কথা বলছে, সুমন সাহেবরা কথা বলছেন, সেই যে চেতনাটুকু বিসর্জন বিলীন হতে দেওয়া যাবে না।
আপনি কতটুকু জানেন ফারুকী সাহেব সম্পর্কে, যেটা আপনি বলছেন উনি আমি একতরফা বলে ওনার দিয়েছেন? সম্বন্ধে আমি জানেন? তেমন কিছু জানি না, আমি ওনার সম্বন্ধে তেমন কোনো মন্তব্য করতে যাব না। বশির সাহেব সম্পর্কে আপনি জানেন? ওদের সম্বন্ধেও আমার জানা নেই। থ্যাংক ইউ। আমি সুমন সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম। প্রথমত হচ্ছে এই আপনি বলেছেন ওনাকে যে জুলাই বিপ্লবটা হচ্ছে এই জনগণের বিপ্লব, এই বিপ্লবের উপর দাঁড়িয়ে এই যে তামাশা এবং রাজনৈতিক দলগুলোর ঐক্য সমঝোতা এইসব প্রশ্ন আসতো না ওই যদি ওই ফারুকী সাহেবের মতো লোক বা এই আকিজ গ্রুপের বশির সাহেবের মতো লোকদেরকে যদি আপনার নিয়ে আসতেন। উনি যথার্থ বলেছেন ফারুকী সম্পর্কে, বশির সাহেব সম্পর্কেও জানেন, ওনার হচ্ছে সাবেক বড় ভাই হচ্ছে বা আওয়ামী লীগের এমপি ছিলেন। তো এগুলার কারণে কিন্তু মনে হচ্ছে, ধারণা করা হচ্ছে বিপ্লবের অতি বিপ্লব হতে পারে, রাজনৈতিক দলগুলো বিপ্লব করতে পারে এরকম। কিন্তু এখানে ওই যে আমার বিএনপির ভাই বলছেন অনেক কথা, বিএনপির সমঝোতার কথা, টু আর্লি হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সাথে যদি সমঝোতা করতে হয় বিএনপির, তো টু আর্লি কথা বলাটা অনুচিত। সুমন সাহেব, আমার প্রশ্নটা সমঝোতার কথা কে বলছে? না, এই যে সমঝোতার কথা বলছি না, মানে এটা মিস্টেকই আসছে আমার, যে আওয়ামী লীগের সাথে যে ভালো সম্পর্ক দেখানো বা আওয়ামী লীগকে ইনভাইটেশন করা। আপনি এর আগে একটা কথা বলছেন যে আমি আওয়ামী লীগকে আওয়ামী লীগের শুনবেন অন্য আওয়ামী লীগের আরেকজন একজন সাবেক মন্ত্রী হাসান সাহেব, উনি বলছেন উনি বিএনপির সাথে সমঝোতায় যেতে চান, আন্দোলনে যেতে চান। ওনার একটা লাইভ এর পরবর্তী সময়ে বিএনপির কিন্তু কথাগুলা কিন্তু ওই বিপ্লবী কথাগুলো না এসে কিন্তু আসছে, যেমন আমরা আছি বা দেখা যাক কি হয়। তত্ত্বাবধায়ক সরকার আমি একটা কথা বলি, এটা হয় কি, আপনি একটা বিষয় নিয়ে যখন একভাবে নিজের মতো করে চিন্তা করবেন তখন আপনার কথা কিন্তু সেটাই বের হয়ে আসে। আমি কিন্তু ভুলেও বলি নাই যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক, আমরা বলছি, আমি বলছি ভূতের মুখে রাম নাম। আমার মহাসচিব বলেছে, আমরা বলেছি বিচার করুন, ক্রিমিনালদের ধরে এনে বিচার করুন, আদালতে নিয়ে আসুন। আর আপনি বলে দিচ্ছেন সমঝোতা কথা। আমি বলছি কথা হচ্ছে যেটা ডক্টর হাসান মাহমুদ, আমাকে একটা আমি দিচ্ছি, আমি শেষ করুক, আমি আসছি আপনার কাছে। জাতীয় পার্টির ভাই আপনি আসলে কথা বলতেছেন আর এর মধ্যে আর্গুমেন্টও আসছে না, জাতীয় পার্টি গড়তে না। জাতীয় পার্টি বিপদের দেশ থাকলে জাতীয় পার্টি ওটা হাসিনাকে উঠাইছে, এখন বিএনপিকে উঠে। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের বর্তমান আমরা এই উপদেষ্টা নিয়ে কথা বলি, যে উপদেষ্টা প্যানেলের যে দুজন রাজনৈতিক কর্মীগুলো বা বিএনপি জামাত সব দল যে আন্দোলন করেছে, জাতীয় পার্টি ব্যতীত যে আন্দোলন করেছে, আন্দোলনের স্পিডটা ছিল কিন্তু এই দেশের যে কারণে স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনতার সার্বভৌমত্ব যেন আবার ফিরে আসে। কিন্তু ওনারা দেখা যাচ্ছে কি আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে বা ওই যে আওয়ামী লীগ পন্থী, ওনার স্ত্রী কিন্তু বঙ্গবন্ধুর এই মা নাকি স্ত্রীর চরিত্রে অভিনয় করেছে। এরকম বিষয় নিয়ে যখন আপনারা রাজনৈতিক দলের সাথে সমঝোতা করবেন না, রাজনৈতিক দলকে ইনভাইটেশন করবেন না, তাদের সাথে আলোচনা করে আপনারা উপদেষ্টা দিবেন না, শুধুমাত্র ওই ছাত্রদের কথায় বা আপনাদের নিজেদের আলোচনার মাধ্যমে যখন আপনারা একটা সরকার গঠন করার চেষ্টা করবেন বা কিছু লোককে সামনে নিয়ে আসবেন, তখন এই আলোচনাগুলো আসবে। এটা সত্য। তত্ত্বাবধায়ক সরকারের এখনো উচিত জাতির কাছে এটা প্রকাশ করা যে উনারা আসলে কি করতে চাচ্ছেন। উনারা যদি সময় নেই, আমরা তো এখনো বলতেছি আমরা সময় দিচ্ছি, বিএনপিও বলছে সময় দিচ্ছে, জামাতও বলছে, এবি পার্টি বলছে, সব বলছে যে আমরা সময় দিচ্ছি, আপনারা যতটুকু সময় নেওয়া প্রয়োজন আপনারা নেন। 1000 ডে আপনারা যদি চান 1000 ডে নেন, তো আপনারা কি করতেছেন সেটা বলেন। বিচারের আওতাধীনে আসার জন্য আমরা যে বিচার বলতেছি, আজকে তাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের একটা এই মামলার রায় হয়েছে যে ইন্টারপোল থেকে ধরে নিয়ে আসা হবে শেখ হাসিনা এবং তাদের প্রতিনিধিদের। এটা কতটুকু ওয়ার্ক করবে এটা জানা নাই, কিন্তু বাট আমাকে এই দুটো না আমি ওইদিকে যাব, কিন্তু আমার প্রশ্নটা যেটা আপনার কাছে, গাপার ভাইয়ের কাছে, সবার কাছে ছিল, এই দুজন অ্যাডভাইজার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা আমাদের জায়গা থেকে বা আন্দোলনের জায়গা। আপনি তো জানেন আমি কিন্তু ছাত্রের প্রতিনিধি নয়, আমি কোনো গণ অধিকার পরিষদের প্রতিনিধি, কিন্তু আন্দোলনের সময়টাতে আমি ভাইব্রেন্ট ছিলাম স্টুডেন্টের মতো মনে হয়েছে। কিন্তু কারণ হচ্ছে কি আমরা তাকে অ্যাসিস্ট করেছি, কিন্তু এদের মতো লোক যখন ইনভলভ হয়েছেন তখন আমরাও কিন্তু এটা স্তীমিত হয়ে যাচ্ছে না সবকিছু, আমরাও কিন্তু আমাদের হৃদয় আহত হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে। এটার কারণে, কারণ এটা কেন হচ্ছে, এখানে আমাকে আমি আপনাকে দেবো, এই কেন উত্তর আমরা খুঁজতেছি। কারণ ডক্টর ইউনূস সাহেবের মতো একজন সুপার পাওয়ার বলা হয় আমেরিকা এবং পুতিনের মতো রাষ্ট্রপ্রধানদের পরেও যদি বর্তমান গ্লোবাল বিশ্বে যদি একজন গ্লোবাল স্টার মনে করেন, তাহলে ডক্টর ইউনূস, উনি তো ভুল করবেন।
কেন করছেন? উনি তো ভুল করবেন না আমাদের মনে হয়, কিন্তু উনি কার কথা এই ভুলগুলা করতেছেন? উনার This is the question. প্রধান সহসচিব যে সহযোগী ছিল ওনাকেও আবার উপদেষ্টা করে ফেলছেন। এবং দেখছেন আসিফ, এটা দেখেন একটা কথা আছে না, ছাত্রদের কাজ ক্যাম্পাসে যাওয়ার কথা, কিন্তু ওখানে আপনারা প্রতিনিধি করেছেন। বাট দে আর ডুইং গুড। শুনেন, আপনি আসিফ বলেন, নাহিদ বলেন, দে আর ডুইং গুড। আই হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট देम। যে আসিফকে বারবার রিপ্লেস করা হচ্ছে, হোয়াট এভার, বাট হি ইজ ডুইং গুড। তাহলে আসিফ যদি গুড করে তাহলে ভিপি নুরুল হক নূর বা গণ অধিকার পরিষদ গুড করবে ইন ফিউচার, এটা মানেন? ইন ফিউচার, ইন ফিউচার, আমরা ইন ফিউচার, আমরা ভালো ইন ফিউচার, ইন ফিউচার, ইন ফিউচার। থ্যাংক ইউ। আমাদের কাছ থেকে যারা শিক্ষা নিয়ে রাষ্ট্র Thank you. ক্ষমতায় গেছে, ওরা কিন্তু ভালো করছে। জি, আমি কিন্তু ভালো কথা বলছেন। থ্যাংক ইউ, আমি আসছি। ভালো কথা বলছেন। থ্যাংক ইউ, ইয়েস স্যার। না, আমি আমি আপনাকে সামান্য আসছি, বলি, এক মিনিট। আমি বলি, কারণ আজকালকের যুগে সত্য কথা বলে, নীতিবান কথা বলে তো এটা সমাজে গ্রহণযোগ্য নয়। কোনো কিছু সত্য কথা বলায় উনারকে বলতেছে আওয়ামী লীগের পক্ষ। আসলে কোনো লোক যদি পরাজিত হয়, কোনো লোক পতিত হয় বা কোনো দল বা গোষ্ঠী, তখন তার পক্ষে যদি সমঝোতার কোনো প্রস্তাব দেওয়া হয় তাহলে এটা বুকামি ছাড়া আর কিছু নয়। কারণ আওয়ামী লীগের যে যুগ্ম সম্পাদক, যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান সাহেব এই মুহূর্তে বিএনপির সাথে সমঝোতা বা এগুলা করি। আপনি কি হাসান মাহমুদ সাহেবের ইতিহাস কতটুকু জানেন? দিয়াল হাসান মাহমুদ সাহেবের ইতিহাস কতটুকু আপনি জানেন? এখন আপনি বলেন না, আপনি যে হাসান মাহমুদ তো উনার তো রাজনীতি তো দেখলাম আমরা, উনি তো এই পররাষ্ট্র বাংলাদেশের যারা ছাত্রদেরকে মারছে, আমার প্রশ্ন, ছাত্রদেরকে মারছে, মারার পরে তাদেরকে লরিতে উঠাইছে, সেই লরিটা সব পোড়া দিছে, তাদের সাথে তাদের নাম নিতেও ঘৃণা হয়। না, এটাই তো বলছি, উনার যে প্রস্তাবনা দিচ্ছে, উনার নামই তো আমি আনতে চাচ্ছি না। রাজনৈতিক প্রজ্ঞতার পরিচয় দেয় আমি নাই। ওনার নামই আনতে চাচ্ছি না। যারা ছাত্রদেরকে এভাবে মেরে পোড়াইছে, আবার তাদের নামও আপনি আনতে চাচ্ছেন। এখন বাদ দেন তার কথা, এখন আমাদের কথা শুনেন। বলেন। বলে যে জাতীয়বাদী কোনো আন্দোলনে নাই। শাপলা চত্বরে যে হেফাজতে ইসলাম আন্দোলন করলো, হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব সেখানে সহযোগিতা করলেন, পানি টানি দিল, এই সেই করলো। 24-এর নির্বাচনে আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব সংসদে জোরালো বক্তব্য দিয়েছে নির্বাচনে কি হয়েছে, কত পার্সেন্ট ভোট পড়েছে না পড়েছে। হ্যাঁ, রংপুরে যে ছাত্র হত্যা হইল সেখানেও প্রতিবাদ করেছে জাতীয়বাদী। কোন আন্দোলনে করে নাই? এই জাতীয়বাদী সব সময় আন্দোলন করেছে। 1600 ছাত্রকে যে মারছে, জাতীয়বাদীর ভূমিকা কি? জাতীয়বাদী কি ক্ষমতায় ছিল? জাতীয়বাদীর হাতে কি পুলিশ ছিল না প্রশাসন ছিল? এই বিষয়ে আমরা পরে কথা বলবো। জাতীয়বাদীর হাতে ছিল। একটা কথা বলি, এই গত পরশুদিন একটা চ্যানেলে কথা বলতেছিলাম, জাতীয় পার্টির লোকজন সবাই বোধ এরকমই, মানে উনি ছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার। তো কথা বলে ওনারা এমনভাবে যে এত সফিস্টিকেটেড, এত সুন্দর কথা বলে। আপনি দেখবেন জিএম কাদের কিন্তু খুব সুন্দর কথা বলে, এই করতে হবে, দেশে এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে, আর মাঝখান থেকে হুট করে নির্বাচনে চলে যায়। সুন্দর কথা বলে আর পরে আবার নির্বাচনে চলে যায়, মন্ত্রী হয়। আমি জাতীয় পার্টির সম্পর্কে আসছি না, আমি তবে আপনাকে এক জিনিস বলি ভাই, আপনি আগে শুনবেন যে একজন মানুষ কি বলে। আমি বলি একটা, আপনি বলেন আরেকটা। আচ্ছা, আমি বলতেছি আওয়ামী লীগকে ধরে বিচার করেন, আপনি বলেন আওয়ামী লীগ এর সাথে সম্পর্কিত করছে। আচ্ছা, উনি শুনবেন। এখন দুজন অ্যাডভাইজার সম্পর্কে আমি মন্তব্য শুনতে যাচ্ছিলাম। দুজন অ্যাডভাইজার, একজন আওয়ামী লীগ এমপির ভাই, আর একজন হচ্ছে মনে করেন আপনার ওই যে ফারুক সাহেবকে নিয়ে আপত্তি আছে, কারণ তিনি ফেসিবাদের সমর্থক ছিলেন একসময়। যারা শাপলা চত্বরে আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছে, শাহবাগ সরি। তবে সর্বশেষ বোধহয় তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে আন্দোলনকারীদের পক্ষে এবং সরকারের এই নির্যাতনের বিপক্ষে ছিলেন। তার শেষের দিকে যে স্টেটমেন্টগুলো ছিল বা ফেসবুকে ছিল, উনি বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষেই ছিলেন। সেই কারণেই হয়তো বা তাকে নিয়ে আসা হয়েছে এবং দেওয়া হয়েছে। এটা কি সত্যি কিনা যে কথাটি আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে স্পেশালি, যে উনি বলছেন যে 32 নম্বরের বাড়িটি সংস্কার করা হোক, এটা 7ই অগাস্ট, আই বিলিভ 7 আর 9 অগাস্ট বলছেন, বাড়িটি সংস্কার করা হোক, সংস্কার করে পুনরায় ওটাকে আপনার জাদুঘর বানানো হোক। এখন তাহলে কিভাবে আপনি বলবেন? আমি আপনার এইটার আনসার আমি দিব না, তবে আমি আপনাকে এই আনসারটা দেব। আমি একটু আগে শব্দটা বলেছি, আমাদের রাজনীতিতে ম্যাচুরিটি গ্রো করতে হবে। এইটুকুই থাক আমার। আচ্ছা বলেন। হ্যাঁ, এখন তার স্ত্রী অভিনয় করেছে মুজিব ছবিতে, সেইখানে তিশা
তিশা উদ্বোধন হ্যাঁ, মানে আরেফিন শুভর নায়িকা ছিল, নায়িকা ছিল, সেটা সেটা হচ্ছে তার প্রফেশনের ব্যাপার। বাট একটা মিনিট, একটা আমি আবার একটা প্রশ্ন করি। আরেফিন শুভকে কিন্তু তার মনে হয় একটা জমি না কি দেওয়া হয়েছিল বেচারা, সেই জমি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এটা জানেন তো আপনি? হ্যাঁ, তাহলে যেমন আমি না, এটা 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 হচ্ছে আরেক ব্যাপার। যেমন উনি ব্যারিস্টার সাহেব আছেন বা সলিসিটর আছেন, উনি কোর্টে গিয়ে নিশ্চয় বাদীর পক্ষেও থাকবেন, বিবাদীর পক্ষেও কোনো সময় থাকবেন, সেটা হচ্ছে তার প্রফেশন, সেটাই হচ্ছে আরেক ব্যাপার। সেটা তার প্রফেশনের ব্যাপার। কখনো তিনি বাদীর পক্ষে গিয়ে কোর্টে দাঁড়াবেন, কখনো বিবাদীর পক্ষে গিয়ে কোর্টে দাঁড়াবেন, সেটা হচ্ছে তার ওইটাই তার রুজির ব্যাপার। প্রফেশন হলেও এটা বায়োপিক যখন করবে না, আপনি তখন বুঝে শুনে করবেন না। এই মুজিব সিনেমাটাও আমি দেখেছি, এখানে আর্টিফিশিয়ালি শেখ মুজিব সাহেবকে উপস্থাপন করতে গিয়ে জিয়াউর রহমানকে পুরো খলনায়ক বানিয়ে দেওয়া হয়েছে এবং কিছু কিছু আপত্তিকর কিছু আপনার ডায়লগ নিয়ে আসা হয়েছে। আমি দেখেছি, আমি জানি না। তো আমি চারজন, এটা বড় ইতিহাস, আমি একটা কথা, আমার প্রশ্নটা হচ্ছে যে জিয়াউর রহমান সাহেবকে অসম্মান করা তাহলে হয়েছে। আপনারা যে প্রফেশনাল ওয়ার্ক বলছেন, এই যে বায়োপিকটাকে, এটা তো আসলে প্রফেশনাল ওয়ার্ক ছিল না, এটা একটা রাষ্ট্রীয় প্রপাগান্ডা সিনেমা ডকুমেন্টারি ছিল এবং এটাতে কারো বাধ্য করা হয় নাই, যারা তাদের অনুসারী ছিল আপনি সেই ইন্সপিরেশনাল হয়ে বিনা পরিশ্রমে আমি একটা কাজ করা, তবে আর শিল্প হিসেবে আচ্ছা আমি বলছি সেটা আপনাদের প্রফেশন বা অভিনয়, সেটা হচ্ছে আরেক বিষয়। আমি উপদেষ্টাতেই থাকি, উপদেষ্টাতে যদি আমরা আসি, আমার প্রশ্নটা হচ্ছে, প্রথমত প্রশ্ন হচ্ছে এই উপদেষ্টাদের নামগুলা কারা দেয়, কে সিলেক্ট করে, এটা কিন্তু কেউ জানে না, আমরা তো অদৃশ্য। আমি ধরেই নিতে পারি আলোচনার খাতিরে যে উপদেষ্টা পরিষদের 2-1 জন প্রভাবশালী, ইনক্লুডিং ডক্টর আসিফ নজরুলের সাথে আলোচনা করা হতে পারে। এবং আমি আগেই বলছি, ইটস নট কনফার্ম, বায়োবিও আমি কথা বলছি, সেটা আপনি যদি বলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং আরও সাখাওয়াত হোসেন সাহেব এবং সেনাপ্রধান, আমার যদি এই বিশ্লেষণটা ইফ ডাজন্ট গো রং ডাইরেকশন, রাইট, হতেই পারে। বাট এটা কেউ জানে না কিন্তু আসলে এই নামগুলো কারা দেয়, তাদের বিরুদ্ধে কেউ জানে না তো। কারণ আপনাকে মনে রাখতে হবে, দিন শেষে ওই যে মনে করেন, আমি আরেকটা কথা, এই যে আপনার সংস্কারের কথা বলছেন, এন্ড অফ দ্য ডে যদি আপনি রাজনৈতিক দলগুলোকে আপনি এটার সাথে সংযুক্ত করতে না পারেন, পার্টিকুলারলি আমি বলছি বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, মনে করা হয়, মানুষ মনে করে, ন্যারেটিভ আছে যে যদি নির্বাচন নিরপেক্ষ হয় হয়তো বিএনপি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে পারে, জামাত ইসলামী উল্লেখযোগ্য সংখ্যক আসন পাবে, আর অন্যান্য দলকে পাবে। তো এই রাজনৈতিক দলগুলাই তো দেশ পরিচালনা করবে দিনের শেষে। তো তারা যদি আপনাদের এই সংস্কারকে না মানে, তো তারা তো ক্ষমতায় এসে একদিন এই কলমের পূজা সব উড়িয়ে দেবে, তাই না? কাজে এদেরকে সমঝোতায় নিয়ে এসে এদের সাথে আলোচনা করে আপনার এই যে উপদেষ্টা কথার সাথে এটা চলে আসছে, এই কারণে প্রসঙ্গক্রমে আপনি যে উপদেষ্টাগুলো নিয়োগ করবেন, আপনি কি একবার বিএনপি বা জামাতের সাথে আলোচনা করেছেন? কারণ তারাই তো আন্দোলনের মূল স্টেক হোল্ডার। ইয়েস, বৈষম্য বিরোধী ছাত্র জোট, তারা হয়তো বয়সে তরুণ হতে পারে, কিন্তু তাদের প্রতিনিধির সাথেও আলোচনা করা উচিত ছিল, তাহলে এই বিতর্কটা কিন্তু আসতো না, তাই না? কারণ এই ক্ষেত্রে কেউ জানে না কিন্তু যে এই উপদেষ্টাদের নামটা কে সাপ্লাই দিয়েছে, কে প্রস্তাব করেছে, কার সাথে আলোচনা হচ্ছে, কেউ জানে না কিন্তু, কেউ জানে না কিন্তু। বাট এখানে উপদেষ্টা নিয়োগটা যদি আমরা এক সাইডেও রাখি, হ্যাঁ, তো এটাও ডিউ প্রসেস, এটা আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে নিশ্চিত করতে হবে। এবং ভাই যথার্থই বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সংস্কার কার্যক্রম করতে হবে, সেটা সরকারের পক্ষ থেকে কর্তব্য। বাট রাজনৈতিক দলের পক্ষ থেকেও দায়িত্ব আছে, ওনাদেরকে সংস্কারের কি করতে চান সেটার একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়ে নিজেরা এটার কমিটমেন্ট দেখানো, ওনারা নিজেরাই বলা, রোডম্যাপ দেওয়া যে তোমরা এই সংস্কারগুলো করো এবং আমরা এই সংস্কারগুলো করব। এই কমিটমেন্টটা রাজনৈতিক দলগুলোই, যেরকমভাবে ওনারা অন্যান্য ইস্যুতে সোচ্চার হচ্ছেন, উপদেষ্টা নিয়োগ ইস্যুতেও সোচ্চার হচ্ছেন, তেমনিভাবে কী সংস্কারগুলো দরকার যাতে করে আবার স্বৈরাচার চেপে না বসে বা নিজেরাই স্বৈরাচার না হয়ে যান, সেটা নিশ্চিত করার জন্য নিজেরাই একটা ঐক্যমত্য করেন না কেন, সেটাই প্রেসার দিন তত্ত্বাবধায়ক বা অন্টারিম গভর্নমেন্ট। ধন্যবাদ। সেটা যতক্ষণ না করতে পারবেন, সেটাই আমরা আপনাদের আমি এই বিষয়ে আমাদের যে রাজনৈতিক দলগুলোর এবং সবগুলো পার্টির ঐক্যমত্য, জাতীয় ঐক্যমত্যর বিষয়টা ছিল আজকের আলোচনার বিষয়। ওখান থেকে একটা সাইড ইস্যু চলে গেছে বিএনপি আর আওয়ামী লীগের সমঝোতা, কিন্তু ওটা যদি আমরা একপাশে সরিয়েও রাখি, এখনও কিন্তু বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে সবগুলো রাজনৈতিক দল, তত্ত্বাবধায়ক অন্তরিম সরকার এবং স্টেক হোল্ডার, ছাত্র জনতার এই যে অংশগ্রহণ সহ ঐক্যবদ্ধভাবে এই সংস্কারের পদ্ধতিটা নির্ধারণ করে। ধন্যবাদ আপনাকে। আমি একটু আসছি আপনার কাছে আবার কথা বলবো। কলার, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য?
আমি 1 ঘন্টা থেকে লাইনে খাড়া। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। 1 আওয়ার। জি জি, আপনার মন্তব্য। আমার মন্তব্য হচ্ছে ভাই দুইটা মন্তব্য 1 মিনিটে আমি শেষ করে দেব। জি। প্রথম মন্তব্য হচ্ছে যে ওই যে পলিটিক্যাল কনসেনসাস, হুম। পলিটিক্যাল কনসেনসাস এখন সময়ের দাবি। কারণ শতাব্দীর নিকৃষ্ট স্বৈরাচার হাসিনা পলায়ন করছে, কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এখন নতুন ষড়যন্ত্র দেখেন, ট্রাম্পকে দিয়ে বলাচ্ছে বাংলাদেশে কমিউনাল ভায়োলেন্স, সব হিন্দুরা মরে যাচ্ছে। এখন আবার নতুন ষড়যন্ত্র করেছে, ট্রাম্পের ফুটোর উপরে তোমরা পেশাব করবে আর বলবো এটা বিএনপি করেছে, ইউনিসেফ দল করেছে। আমরা এখনো ষড়যন্ত্র মুক্ত এখনো হই নাই। আবার দেখা যাচ্ছে আপনার উপদেষ্টা মন্ডলীতে আবার 2টা আপনার ভারতীয় ইন্ডিয়ান দালাল ঢুকানো হয়েছে। এখন আমাদের পলিটিক্যাল কনসেনসাস অবশ্যই মাস্ট, কিন্তু 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 জাতীয় পার্টি বলে, এই জাতীয় পার্টির মতো একটা নিকৃষ্ট মির্জাফর বাংলার জমিনে আর নাই। আর আপনারা বলছেন, ওই যে নুরুজ্জামান ভাই বলছেন যে আওয়ামী লীগকে কেন ব্যান্ড করা হবে। আপনি কি জানেন না নুরুজ্জামান ভাই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে নভেম্বরকে যে ট্রায়াল হয়েছিল, সেই ট্রায়ালে নাজি পার্টিকে ব্যান করা হয়েছিল। ইভেন নাজি পার্টির লোগো এখনো ইউরোপে ব্যবহার করা নিষিদ্ধ, এবং নাজি হিটলার একটা জিনোসাইড করেছে। আর হাসিনা হ্যাজ কমিটেড 7 জিনোসাইড। তারপরে আওয়ামী লীগ জীবিত থাকবে। আর আরেকটা কথা হচ্ছে ভাই, দেখেন গিয়ে আপনার বাজার সিন্ডিকেট, তারপরে আপনার ট্রান্সপোর্ট সেক্টরে যে করাপশন, এরপরে মধ্য সত্য আরেকটা বাহির হয়েছে এখন, এরপরে হেলথ সেক্টর, মানে যতটা এমপ্লয়মেন্ট সেক্টর, হেলথ সেক্টর। জি, আপনার কথাটা আমরা বুঝতে পারছি। কোন সেক্টরে কোনো জি জি, আপনাকে ধন্যবাদ। এবং সবগুলো কথা আপনি বলছেন, স্পেশালি যে কথাটা বলছেন যে এই দুজন অ্যাডভাইজার নিয়ে আমাদের না, এটা আমার মনে হয় প্রবাসী বাংলাদেশি আর সারা বাংলাদেশে যে যারা বাংলাদেশি যারা আছেন সচেতন, তারা সবাই কথা বলছেন এবং সবাই জানেন। আপনাকে গাফফার ভাই বোঝাতে হবে না, আজম আলী ভাই বোঝাতে হবে না, সবাই জানেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি বলতে চাচ্ছি, রাজনৈতিক সমঝোতা কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলের লিডাররা নিজেদের শুভবুদ্ধি না আসবে, নিজের মন থেকে ভালোবাসা জনগণের প্রতি, দেশের প্রতি। তারা যদি শুধু রাজনৈতিক দলকেও ভালো করতে চায় তাহলে হবে না। দলের কে ভালো করার চেয়ে নিজে যেখানে যে রাজনীতি করে, যে এরিয়াতে করে, সেই জনগণ কি চায়। ভোটের আগে তো সবাই কোলাকুলি করে, ভোটের পরে কি সব জনগণের সাথে কোলাকুলি করে না। যে সালিশ মানি তাল গাছ আমাদের রাজনীতি চলে এমন অবস্থা। স্বাধীনতার পর থেকে, এই ৭১-এর পর থেকে ২০২৪, এই ৫২ বছর দেখলাম তো, যখনই দলের কোনো পার্লামেন্টে কোনো বিল পাস হয়, তখন কিন্তু তারা এমপিদের মন মানসিকতা সুযোগ সুবিধা আগে দিয়ে তারপর জনগণের জন্য বিল পাস করে। এটা তো আমাদের সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে আরম্ভ করে এখন যে বর্তমান প্রধানমন্ত্রী চলে গেলেন সেই পর্যন্ত দেখলাম। তাই এর মাঝখানে আর একটা জিনিস দেখলাম, দলের যে লিডার তাদের ভাই বোন নিয়ে দল চালাচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি বলছেন, আপনার যে কথা বলছেন যে দলের মধ্যে অর্থাৎ সমঝোতা কিভাবে সম্ভব, প্রত্যেকটি দল, যেটা গাফফার ভাই বারবার বলছেন, মানে বাংলাদেশের স্বার্থে এক হওয়া প্রয়োজন। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার, শুনতে পাচ্ছি না আমি আপনাকে। যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি আবার করলাম আর ফোন। সরি ভাই, বলেন। করলাম এর লাগে আর ইনানি আমার জন্য বিএনপির ভাই নাইনি। বিএনপির ভাইয়া কইলা আর ইনানি আর আওয়ামী লীগের কররানি না বিএনপির কররা না বুটের খাওয়ার কররা, তাটা বুঝতাম পারলাম না। আর অতটা ছাত্র জেনে তাজা রক্ত বিএনপির মির্জা ফখরুল কইলা ৪২৫ জন ছাত্র তাইনের দলের মরছে। এরা কি তা গাদ্দারি করেনি না টেলিভিশনও আইন এরা রক্ততে চাইন নিয়ে করবার। যদি আমার ভাই মরতো, আপনার ভাই মরতো, সে কিতা কথা। ধন্যবাদ। বিএনপি ভাই শুনছেন, উনি অ্যান্সার দেবেন। আপনাকে ধন্যবাদ। যারা লাইনে বসে আছেন, আমি আর আজকে কথা বলতে পারবো না, আমরা প্রায় শেষ পর্যায়ে, এবং আমরা চাচ্ছি যে কথাটি সেটা হচ্ছে যেভাবেই হোক বাংলাদেশের ভালো হোক। এবং আমি প্রথমেই গাফফার ভাই, কনক্লুশন 2 মিনিট আপনার জন্য। জি,
আমরা এবি পার্টির পক্ষ থেকে যে রাজনীতি শুরু করেছি অধিকার ভিত্তিক, ইনক্লুসিভ এবং কোনো মতাদর্শ বাইরে রেখে, একাত্তর এবং ধর্মকে রাজনীতির বাইরে রেখে মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের ইনস্টিটিউশনগুলোকে সক্রিয় করে বাংলাদেশের অধিকারকে প্রোটেক্ট করার মতো উপযোগী করে এবং নেতা নির্বাচনের জন্য স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন পদ্ধতি প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করছি। এবং আমরা দেখেছি এই স্পিরিটের সাথে 24-এর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান আমাদের কথাগুলোকে ইকো করেছে, রিফ্লেক্ট করেছে। সো আমরা মনে করি এটার যে গতানুগতিক রাজনৈতিক ধারা সেটা এখন বাংলাদেশের জনগণের কাছে আকর্ষণ, গ্রহণযোগ্যতা অনেক কমে গেছে বা হারিয়েছে। সুতরাং সবাইকে এই কমিটমেন্ট আসতে হবে যে আমরা কি একটা পতিত স্বৈরাচারের ফুটপ্রিন্ট ফলো করব, একই ম্যাথোডোলজিতে ধরেন দখল বাণিজ্য এবং নিজের দলের ভিতরে গণতন্ত্রহীনতা এগুলো চালু রেখে একটা ধামাচাপা দিয়ে কোনো রকম যেনতেনভাবে ক্ষমতায় গিয়ে নিজেদের দলের স্বার্থে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে আবার চালু রাখবে এটাকে, নাকি একটা পরিবর্তিত পরিস্থিতিতে এই সুযোগে একটা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে তারা যে জন্য রক্ত দিয়েছিল এই সিস্টেমটাকে বদল করার জন্য আমরা একটা ঐক্যমত্যে পৌঁছায়া সেটাকে এনশিওর করব। সেই জায়গায় একটা যুগসন্ধিক্ষণে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আমরা মনে করি যে এটা একটা ম্যাটারনিটি ওয়ার্ডের মতো বাংলাদেশে আছে। এখন যদি বাচ্চা কোনোভাবে উল্টাভাবে আসে তাহলে সমূহ বিপদের সম্ভাবনা আছে বাংলাদেশের। আর যদি সবার সচেতনার মাধ্যমে একটা ইমার্জেন্সি অ্যালার্ট জারি করে এটাকে রেকটিফাই করা যায় তাহলে পরে একটা অপার সম্ভাবনার সুযোগ বাংলাদেশের সামনে আছে। ধন্যবাদ। তো আইবি পার্টি মনে করে তরুণরা বাংলাদেশের ভবিষ্যৎ, অলমোস্ট 70% তরুণ এখন 30 বছরের নিচে ভোটার হওয়ার সম্ভাবনা আছে। তাদের প্রত্যাশা এবং এখন অবাধ তথ্য প্রবাহের যুগ, সুতরাং এরকম ধামাপাড়া দিয়ে জোড়াতালি দিয়ে একটা যুক্তিতর্ক খাড়া করে মানুষ অ্যাকসেপ্ট করে ফেলবে, আমার মনে হয় সে যুগ পেরিয়ে এসেছে। এবং মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়ার মতো সবার মতামতের গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য সবাইকে খেয়াল রাখতে হবে এবং একটা ট্রান্সপারেন্ট সিস্টেমে চালু করার জন্য এবং অধিকার নিশ্চিত করার রাজনীতিতে সবাইকে কমিটেড হওয়ার জন্য আমি মনে করি আমাদের পার্টির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এবং এই পরিবর্তনের রাজনীতি আমরা সূচনা করেছি সবার কাছ থেকে সহযোগিতা এবং জাতীয়। ধন্যবাদ আপনার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জাতীয় পার্টি 2 মিনিট আপনার জন্য। ধন্যবাদ আমাকে শেষবারের মতো সময় দেওয়ার জন্য। আমরা জাতীয় পার্টি চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক, মানুষের জানমালের নিরাপত্তা বিধান হোক, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আসুক, সবার জন্য রাজনীতি, শুধু আইন বহুদলীয় গণতন্ত্র শুধু আইন করে কাজ হবে না। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা কে বলেন তো? বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা বাংলাদেশে নেই না, বাংলাদেশে সারা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র। তো আমরা জানি যে জিয়াউর রহমানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র জানেন না, সত্যি কথা কোনটা? সত্যি কথা সত্যি তো এটা। এখন কথা শুনে রেকর্ড হোক। আমাদের কথা হচ্ছে শুধু আইন করে কাজ হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার বোনের সুরক্ষা আইন করা হয়েছিল, এই সুরক্ষা আইনে কোনো কাজ দেয় নাই। তো আমরা চাই মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হোক, বৈষম্য করে কাউকে বাদ দিয়ে নয়। বাংলাদেশের 18 কোটি জনগণকে নিয়ে চলতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, জ্বালাও পোড়াও বাদ দিতে হবে, দোষীর যদি কেউ হয় তার বিচার করতে হবে, আইনকে হাতে তুলে নেওয়া যাবে না এবং মন গড়া বক্তব্য দেওয়া যাবে না। ধন্যবাদ। জি, গণ অধিকার পরিষদ জনগণের অধিকার নিয়ে কথা বলেন। ধন্যবাদ। আমরা এই গণ অধিকার পরিষদ এটা আন্দোলনকারী একটা দল, রাজপথ থেকে উঠে আসা একটা দল এবং সংগ্রামী। এই 24-এর স্বাধীনতার সূচনা হয়েছে গণ অধিকার পরিষদের এই হাত ধরেই আমি বলতে চাই। প্রথমত হচ্ছে তত্ত্বাবধান সরকার বা উপদেষ্টা পরিষদ নিয়ে আপনি কথা বলছেন, রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে। দেখেন বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু পরিবর্তনের জন্য যে আন্দোলন হয়েছে সেখানে পরিবর্তন ওইভাবে হচ্ছে না। যদি মনে করেন রাজনৈতিক দলগুলোকে ইনভাইটেশন করার জন্য, তাহলে তত্ত্বাবধান সরকারের উচিত হবে এই মুহূর্তে জনাব তারেক রহমানকে দেশে যাওয়ার জন্য সুব্যবস্থা করা। এটা কিন্তু হচ্ছে না। বিএনপি কিন্তু ওইভাবে বলছেও না। আপনি বললেও কোনো আমি বলতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু ডাক্তার দেখানোর জন্য বিদেশে যাওয়ার মতো ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না, উনি কিন্তু ভিআইপি রিসেপশন অ্যাকসেপ্ট করতে পারেন, এটাও কিন্তু হচ্ছে না। কারণ আমি আমার বক্তব্যের শুরুতেই বলছিলাম যে বিএনপি রাইট পথে না, বিএনপি যদি রাইট পথে থাকে বাংলাদেশ সমস্ত কিছু সুন্দরভাবে হবে। কারণ এই আন্দোলনের স্টেক হোল্ডারদের মধ্যে অবশ্যই নুরুল হক নূর বা আমাদের একটা ভালো একটা অবদান ছিল তরুণ সমাজের প্রতি, কিন্তু ইন্টারনাল সবগুলা কাজগুলোর মধ্যে থেকে একটা ভালো একটা সাপোর্ট ছিল বিএনপির, কিন্তু বিএনপির সাপোর্টটা কিন্তু জনগণকে প্রকাশ করতে হবে এবং বিএনপির সমর্থিত জনগণকে বোঝাতে হবে। কারণ তারেক রহমান সাহেব যদি দেশে না যেতে পারেন, সাবেক প্রধানমন্ত্রী যদি সুস্থ না হতে পারেন, তাহলে বিএনপির ভঙ্গুর অবস্থা থেকে আরো ভঙ্গুর হয়ে যাবে, এটা নিশ্চিত। আমার কথা শেষ হয়নি, আপনি কিন্তু আমাকে একেবারে সময় কম দিয়েছেন এবং টপিকের বাইরে প্রশ্ন বলেন। এখন হচ্ছে যে আমাদের স্টেটমেন্ট যেটা গণ অধিকার পরিষদ অধিকার ভিত্তিক কথা বলে আপনি বলছেন, এবং আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে, এটা আমরা মানি। আমরা চাই তারা যেন এইসব সমঝোতার, এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, এই বিষয়ে চিন্তা না করে বাংলাদেশের যে নির্বাচনের পদ্ধতিগতভাবে পরিস্থিতি যেটা আছে এটা তৈরি করা, এবং তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলোকে ইনভাইট করা, এবং যেসব এই হতাহত মানুষগুলো আছে তাদের লিস্ট যেন প্রকাশ হয়। আমরা কিন্তু এখনো স্বাধীনতা ৭১-এর মুক্তিযোদ্ধাদের যেমন লিস্ট পাইনি, এবং এই ২৪-এর স্বাধীনতাকামী যে মানুষগুলো ছিল যারা আন্দোলন করেছে, আপনি আমি সহ আন্দোলন করেছে, তাদেরও একটা প্রোফাইল থাকা উচিত, না হলে এই ২৪-এর আন্দোলনটা একদিন মানে বিতর্কের মধ্যে যেভাবে যাচ্ছে আরো বিতর্কিত হয়ে যাবে। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং গণ অধিকার পরিষদের থেকে সবাই শুভেচ্ছা। আরেকটা কথা আপনাকে বলতে চাই, এটা আপনার এই টপিকের সাথে না, এই যেহেতু বাংলাদেশ রিলেটেড, বাংলাদেশের বিমান এবং বিমান ভাড়া নিয়ে একটি ক্যাম্পেইন চলছে, সিলেট বিভাগ হচ্ছে, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে। আমি তো আন্তর্জাতিক বলি না, প্রায় ২২ বছর ধরে আমি আন্তর্জাতিক বলি না, আন্তর্জাতিক হলে একটা বিমান কেন, একটা বিমান যাচ্ছে। তো আমি আপনার এই টকশোর মাধ্যমে বাংলাদেশ এবং প্রতিনিধি যারা আছে সবাইকে বলবো যে সিলেটের এই লন্ডন এবং ইংল্যান্ডের মানুষগুলোকে সুযোগ করে দেওয়ার জন্য, বিশ্ববাসীর সুযোগ করে দেওয়ার জন্য আমাদের যেন এই সুযোগটা দেওয়া হয় সিলেটবাসীর পক্ষ থেকে। এই আন্দোলন আপনার ফেসবুক মাধ্যমে দেখছি, এখানে অনেকেই আমার সমর্থন করতেছে, আমাকে নিয়ে দ্রব্যমূল্য নিয়ে বলতেছে, আসলে বলার নয়, আপনারা জাতপিটি রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের পরিস্থিতি পরিবর্তন হলে অনেক কিছুই পরিবর্তন হবে। ধন্যবাদ আপনার জন্য 2 মিনিট। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার একজন দর্শক বলছেন যে আমি কি এই যে 422 জন মানুষ বিএনপির খুন হয়েছে, আমি কি সেটা দেখি না। আমি সেটাই বলছি, দর্শক যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি, এই জন্যই আমি বলছি যে আওয়ামী লীগের প্রত্যেকটি ক্রিমিনালকে বা ছাত্রলীগের প্রত্যেকটা ক্রিমিনাল এবং প্রত্যেকটা খুনিকেই বিচারের আওতায় আনা হোক, আমি সেটাই বলছি। আপনি বোধহয় খেয়াল করেন নাই। আর আপনি বারবার এই কথাটা বলা হচ্ছে যে বিএনপি আপোষ করে ফেলছে খুনিদের সাথে বিএনপি কখনো আপোষ করতে চায় না। বিএনপি অবশ্যই একটি রেসপন্সিবল এবং একটি বৃহত্তম রাজনৈতিক দল, খুব সংগতের কারণে এই বিএনপিকে অনেক রেসপন্সিবিলিটি তাকে কথা বলতে হবে। আর উনি বারবার বলছেন যে বিএনপি তারেক রহমান দেশে যাক না কেন, তারেক রহমান বিএনপি কি করতে হবে বা না করতে হবে, বিএনপি তো বিশাল বিশাল দল, তারা ভালো করেই বুঝে। বিএনপিকে ভাঙ্গার জন্য গত 15 বছর এই পতিত ফ্যাসিবাদী শাসক বলেন আর স্বৈরাচার বলেন এমন কোনো চেষ্টা বাকি রাখে নাই, কিন্তু ভাঙতে পারে নাই। কাজেই বিএনপি কীভাবে চলবে বা না চলবে, তারেক রহমান সাহেবের সুযোগ্য নেতৃত্বেই বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী, আরও বেশি সাউন্ড, এবং তারা দলকে সংগঠিত করে দেশের মানুষের জন্য আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটি রাজনৈতিক দল করে, বিএনপি সেটা করে এবং বিএনপি অর্গানাইজড ওয়েতেই তার কাজ করছে। আমি শেষ করবো একটা কথা বলে, এই যে রাজনৈতিক ঐক্য, এবং আমার ওই ভাই অত্যন্ত সুন্দর একটা কথা বলছেন যে যদি রাজনৈতিক ঐক্য না থাকে, দেখুন যখন কোনো শত্রু আপনার ক্ষতি করতে চায় তার উচিত হয় কি আপনার ভিতরে কোনো কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করা বা তার প্রতিনিধি ওই জায়গায় দিয়ে দেওয়া। ভারত এইখানে করতেছে, ওই যে শেখ হাসিনা বলছেন যে ট্রাম্পের ছবি নিয়ে আসছে, ভারত যদি এইটা করতে পারে তাদের কিছু ভিডিও হবে, এবং হয়েছেও তাই। আপনারা দেখেছেন বোধহয় ইন্ডিয়ান নিউজে, ওইখান থেকে ভিডিওগুলো তারা প্রচার করেছে এবং বলছে তারা আসলে মানে শেখ হাসিনা বলছেন তিনি ট্রাম্পের কাছে দিবেন। এবং এইটার পাশাপাশি তাদের রেখে যাওয়া যে দূষররা, এইটার পাশাপাশি আমরা দেখছি ফরচুনেটলি ওর আনফর্চুনেটলি আমাদের আন্দোলনরত দলগুলোর মধ্যে কেন জানি মনে হচ্ছে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে এক ধরনের দূরত্ব সৃষ্টি হচ্ছে। এই অনৈক্যের সুযোগের ফলে ফ্যাসিজম লাভবান হবে। আর এই যে বলছেন উনি যে
আপনার ওই যে সমন্বয়করা ভয় পাচ্ছে বা তারা এতিম হয়ে যাবে, ইয়েস, তাদেরকে মনে রাখতে হবে তারা আন্দোলন করেছে, কিন্তু রাজনীতির পরিপক্কতা পাওয়ার জন্য এক বড় বড় রাজনৈতিক দলগুলো বা মুরব্বীদের কাছ থেকে তাদেরকে অবশ্যই পরামর্শটা নিতে হবে, অন্যথায় তারা আসলেই কিন্তু হেল্পলেস হয়ে যাবে। ধন্যবাদ। এই জিনিসটা তারা মনে রাখবে। ধন্যবাদ আপনাদের চারজনকেই আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক যারা লাইনে বসে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেকের সাথে কথা বলতে পারি নাই, আগামীতে যখন আবার বসবো এই ধরনের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেই কথাটি সুমন সাহেব লাস্টে আনছেন সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কথা। এর আগে আমি একটা অনুষ্ঠান করেছিলাম যে এটা আমাদের বিমান হচ্ছে আমাদের, সে আমাদের জিনিসটা নিয়ে এত খেলা করা, হেলায় রাখা, ফেলে দেওয়া, এটা মনে হয় আমাদেরকে অবমাননা করা হচ্ছে। আমি কথাটি কেন বলছি, উনি কথাটাতে আমি দ্বিমত পোষণ করছি। গতকালকে যারা আসছেন তাদেরকেও বলছি না, সিলেট বিমানবন্দর, আমি আবারও বলছি সিলেট বিমানবন্দর, কারণ কাগজে কলমে দেখা যায় যখন বিমানে ওটা বললো যে এখন আমরা অবতরণ করব সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে, তাই না? এটাই তো বলে, বাট দিস ইজ রং। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর না, বিকজ অনলি বিমান ওখানে নামে, ওখানে অন্য কোনো ফ্লাইট নামে না। তাহলে সেটা কীভাবে আমি আন্তর্জাতিক শব্দটা ইউজ করব? যদি আন্তর্জাতিক করতে হয়, আমার মনে হয় গতকালকে নতুন দায়িত্ব পেয়েছেন উনি খুব বিজ্ঞ মানুষ, হাসান আরিফ সাহেব, উনি এই বিষয়টা তদারকি করবেন। বাট আমি এর আগেও বলেছিলাম এখানে সবচেয়ে বেশি বিমানের কাস্টমার হচ্ছেন সিলেটের মানুষ। আপনারা অনেক ইউনাইটেড এখানে, আপনারা অনেক দায়িত্বশীল এখানে, আপনারা সবাই একত্রিত হয়ে উনাকে বলুন, আই প্রমিস উনি এটা করবেন। বাট না বললে হবে না। সেকেন্ড হচ্ছে আগামী 19 তারিখে বর্তমান ইন্টারিয়র গভর্নমেন্টের একজন অ্যাডভাইজার আসছেন হাউস অফ লর্ডসে, উনাকেও প্রশ্ন করতে পারেন, উনিও এই বিষয়ে আপনাদেরকে হেল্প করতে পারেন। অর্থাৎ আমাদের ইন্টারনাল যে প্রবলেমগুলো ওনাদের কাছে যেতে হবে। দেন এটা আওয়ামী লীগ না, এটা কোনো পলিটিক্যাল পার্টি না, ওনারা বসেই আছে যে জনগণের কি চাহিদা সেটা মেটানোর জন্য। তাই আসুন আমরা আমাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করি, ঐক্যমত তৈরি করি এবং বর্তমান ইন্টারিয়র গভর্নমেন্টকে দিই এবং তারা সমাধান করবে, সেটি হোক বিমান, হোক হাইকমিশন, হোক আদার কোনো প্রবলেম। যাই হোক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।